ক্ষমতার মসনদ থেকে যখন কোনো প্রতাপশালী দলের আকস্মিক পতন ঘটে তখন সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার শিকার হয় কারা? উত্তরটা খুব সহজ, মাঠ পর্যায়ের সাধারণ কর্মীরা। দীর্ঘ 15 বছর ধরে যারা একটি দেশকে নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে একচেটিয়া শাসন করেছে, সেই আওয়ামী লীগের শীর্ষ নেতারা আজ কোথায়? একসময় যাদের ইশারায় দেশের মাঠ ঘাট কেঁপে উঠত, যাদের হুঙ্কারে বিরোধী শিবির তটস্থ থাকত, আজ তাদের টিকিটিরও দেখা মিলছে না দেশের মাটিতে। কিন্তু তারা কি সত্যি বিপদে আছেন, নাকি বিপদের মুখে কর্মীদের ঢাল হিসেবে ফেলে রেখে নিজেরা নিরাপদ আশ্রয়ে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন? প্রায় 2 বছর থেকে দেশের বাইরে থাকা এই নেতারা এখন কে কেমন আছেন এবং কোথায় আছেন? আজকের বিশ্লেষণে আমরা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বর্তমান রাজকীয় নির্বাসন এবং দেশে ফেলে যাওয়া কর্মীদের করুণ পরিণতির এক চাঞ্চল্যকর অদেখা সমীকরণ মেলাব। দৃশ্যপট 1। ভারতের বিভিন্ন বিলাসবহুল আবাসন। একসময় যাদের চারপাশে বিশাল গাড়িবহর আর শত শত পুলিশের প্রোটোকল থাকত, তারা আজ সাধারণ মানুষের ছদ্মবেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। তবে এই সাধারণ মানে কিন্তু অভাব অনটনের জীবন নয়, এটি হলো রাজকীয় জৌলুস আর বিলাস ভসনের এক নতুন অধ্যায়। শুরুতেই নজর দেয়া যাক দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দিকে। দেশ ছাড়ার পর তিনি এবং তার স্ত্রী বর্তমানে অবস্থান করছেন কলকাতার রাজারহাট নিউ টাউনের DLF নিউ টাউন হাইটস নামক এক অভিজাত কমপ্লেক্সে। উচ্চবিত্তদের জন্য নির্মিত এই কমপ্লেক্সে তাদের ফ্ল্যাট ভাড়া থেকে শুরু করে চিকিৎসা ও দৈনন্দিন সব খরচ বহন করছেন ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী। এছাড়াও সেই ফ্ল্যাটে আছেন টাঙ্গাইলের ছোট মনির এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের জামাতা। অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যিনি একসময় দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন, তিনি এখন কলকাতার রোজডেল গার্ডেন নামের আরেকটি বিলাসবহুল কমপ্লেক্সে বসবাস করছেন। কলকাতার অভিজাত রেস্তোরাঁগুলোতে তাকে স্ত্রী, কন্যা ও জামাতা সহ ডিনার পার্টি বা ইফতারে অংশ নিতে দেখা গেছে। প্রোটোকল অফিসার থেকে কানাডার নাগরিকত্ব বাগিয়ে নেওয়া ফেনীর সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী সপরিবারে থাকছেন কলকাতার টাটা হাউজিং এভিনিউটার 2টি বিশাল ফ্ল্যাট ভাড়া করে। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও স্ত্রী সন্তানদের নিয়ে কলকাতাতেই থিতু হয়েছেন। দৃশ্যপট 2। পশ্চিমা বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের বিলাসী জীবন। যাদের পকেটে টাকার জোর বেশি, তারা ক্ষমতার অপব্যবহার করে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তারা ভারত ছেড়ে পাড়ি জমিয়েছেন আরও দূরে, ইউরোপ, আমেরিকা এবং দুবাই। লন্ডনে এখন বসেছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের এক বিশাল মিলন মেলা। সেখানে অবস্থান করছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, আব্দুর রহমান, রেজাউল করিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাইদ আল মাহমুদ স্বপন এবং ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। এর মধ্যে সাইফুজ্জামান চৌধুরীর গল্পটা যেন রূপকথাকেও হার মানায়। তদন্তে বেরিয়ে এসেছিল শুধু যুক্তরাজ্যে নয়, আমেরিকা ও দুবাই মিলিয়ে তার নামে অন্তত 620টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। পাচার করা হাজার হাজার কোটি টাকার জোরেই আজ তারা বিদেশের মাটিতে এমন রাজকীয় জীবন কাটাচ্ছেন। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ স্ত্রীকে নিয়ে সময় কাটাচ্ছেন কানাডার টরেন্টোতে। অন্যদিকে নিউ ইয়র্কের মতো শহরে ঘুরে বেড়াচ্ছেন শামীম ওসমান, এনামুল হক শামীম, বিপ্লব বড়ুয়া এবং আমিনুল ইসলামের মতো নেতারা। শামীম ওসমানের একটি দৃশ্য তো রীতিমতো ভাইরাল। দুবাইয়ের নীল জলে ভাসমান এক বিলাসবহুল বোটে বসে পরিবারের সাথে কেক কেটে জন্মদিন উদযাপন করছেন তিনি। দেশে যখন আগুন জ্বলছে, কর্মীরা যখন ফেরারি, তখন নেতাদের এমন আনন্দ উদযাপন রাজনৈতিক মহলে চরম বিস্ময়ে জন্ম দিয়েছে। সবচেয়ে সুরক্ষিত অবস্থানে রয়েছেন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা। তারা অবস্থান করছেন ভারতের রাজধানী নয়াদিল্লির অত্যন্ত সুরক্ষিত একটি সেফ হাউসে। দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে প্রতিটি স্তরের নেতারা যখন এভাবে বিদেশে নিজেদের আঁখের গুছিয়ে নিরাপদ জীবনযাপন করছেন, তখন দেশের ভেতরে থাকা মাঠ কর্মীদের অবস্থা ঠিক কেমন? দৃশ্যপট 3। দেশে ফেলে যাওয়া কর্মীদের অন্ধকার ভবিষ্যৎ। এই বৈপরীত্য চরম নির্মম। শীর্ষ নেতারা যখন দুবাইয়ের রেস্তোরাঁয় কেক কাটছেন, তখন দেশের মাটিতে তাদের হাজার হাজার অনুসারী জেলের ভাত খাচ্ছেন। যাদের হাতে একসময় লাঠিয়াল বাহিনীর দায়িত্ব ছিল, সেই ছাত্র নেতাদের দিকে তাকালেই এই নির্মম বাস্তবতা স্পষ্ট হয়। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান নীল জার্সি গায়ে ফুরফুরে মেজাজে কলকাতার একটি মিনি প্লে গ্রাউন্ডে বন্ধুদের সাথে ক্রিকেট খেলছেন। অথচ দেশে তার নামে ঝুলছে একাধিক মামলা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে চিরতরে বহিষ্কার করা হয়েছে। দেশ ছাড়ার পর ইনান এবং ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন প্রথমে ওবায়দুল কাদেরের সাথে মেঘালয়ের শিলংয়ে ছিলেন।
পরে তারা কলকাতায় পাড়ি জমান। নেতারা শুধু নিজেরাই পালাননি, সাথে করে নিয়ে গেছেন তাদের বিশ্বস্ত অনুচরদেরও। আর যারা দেশে থেকে গেছেন তারা এখন আত্মগোপনে থেকে একবেলা খেয়ে না খেয়ে দিন পার করছেন। পুলিশের তারা খেয়ে প্রতিনিয়ত মামলার পর মামলা হজম করছেন। যে নেতারা একসময় রাজপথে জীবন বাজি রাখার নির্দেশ দিতেন, তারা আজ কর্মীদের বিপদে ফেলে বহু দূরে। এত সব বিলাসবহুল জীবনযাপনের আড়ালে নেতারা কি নতুন করে দেশে ফেরার কোনো পরিকল্পনা করছেন? বিশ্লেষকরা বলছেন এই নেতারা একদিনে পলায়নের পথ তৈরি করেননি। ক্ষমতায় থাকার সময়েই তারা বুঝতে পেরেছিলেন জনরোষের বিস্ফোরণ ঘটলে দেশে টেকা মুশকিল হবে। তাই আগে থেকেই বিদেশের মাটিতে ফ্ল্যাট, বাড়ি আর ব্যবসার পাহাড় গড়ে তুলেছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো, এত কিছুর পরও নেতারা বিদেশ থেকে ফোনে দেশে কর্মীদের সাথে যোগাযোগ রাখছেন। কর্মীদের আশ্বাস দিচ্ছেন যে এই দুঃসময় খুব দ্রুতই কেটে যাবে এবং তারা বীর দর্পে দেশে ফিরে আসবেন। কিন্তু এই আশ্বাসের পেছনের আসল উদ্দেশ্য কি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে শীর্ষ নেতারা খুব ভালো করেই জানেন, মাঠ পর্যায়ের কর্মীরা যদি হতাশ হয়ে দল ছেড়ে দেয় বা নিষ্ক্রিয় হয়ে পড়ে, তবে তাদের দেশে ফেরার আর কোনো পথই খোলা থাকবে না। মামলার খরচ বা পেটের ক্ষুধা মেটানোর কোনো ব্যবস্থা না করেই শুধু মিথ্যা আশ্বাসের বাণী শুনিয়ে কর্মীদের মনোবল ধরে রাখার এই কৌশলকে অনেকেই এক ধরনের মনস্তাত্ত্বিক প্রতারণা বলেই মনে করছেন। কর্মীরা ফোনালাপে আশ্বস্ত হলেও বাস্তবে তারা উপলব্ধি করতে শুরু করেছেন যে তাদের আসলে এতদিন কেবল ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে কি এখানেই সব শেষ? এত কিছুর পরেও আওয়ামী লীগ কি সত্যি আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে? দেশের বিভিন্ন স্থানে ঘটা সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন ঘটনা সেই ইঙ্গিতই দিচ্ছে। প্রকাশ্য রাজনীতি করার সুযোগ না থাকলেও গোপনে তারা শক্তি সঞ্চয়ের চেষ্টা চালাচ্ছে। লক্ষ্মীপুরে রাতের অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে নিষিদ্ধ সংগঠনের কর্মীদের ফিরে আসার শপথ গ্রহণ, কিংবা ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করে দ্রুত পালিয়ে যাওয়া, এসব ঘটনা প্রমাণ করে দলের একটি অংশ এখনও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। কুড়িলে বা দেশের বিভিন্ন অন্যান্য জায়গায় হঠাৎ করে ব্যানার নিয়ে 10-12 জনের একটি দলের স্লোগান দিয়ে চোখের পলকেই মিলিয়ে যাওয়ার দৃশ্যগুলো হয়তো বিচ্ছিন্ন, কিন্তু এর পেছনের বার্তাটাই বেশ গভীর। এই ঘটনাগুলো প্রমাণ করে যে আওয়ামী লীগের শেকড় এখনও একেবারে উপরে যায়নি। এত বছরের শাসনামলে তারা যে বিশাল নেটওয়ার্ক তৈরি করেছিল তা পুরোপুরি নিশ্চিহ্ন করার সময় সাপেক্ষ ব্যাপার। তবে বর্তমান সরকার তাদের কার্যক্রম স্থগিত রাখলেও তারা যে ভেতরে ভেতরে গুছিয়ে ওঠার চেষ্টা করছে তা এখন অনেকটাই স্পষ্ট। সবশেষে সবচেয়ে বড় প্রশ্ন হলো, যে নেতারা নিজেদের কর্মীদের বিপদের মুখে ফেলে বিদেশে আরাম আয়েশে দিন কাটাচ্ছেন, তাদের ডাকে কি সাধারণ কর্মীরা আবারও রাজপথে নামবে? বিপদের দিনে যাদের পাশে পাওয়া যায়নি, ক্ষমতা পাওয়ার আগে যারা মিষ্টি কথায় ভুলিয়েছিল, তাদের এই আসল রূপ কি কর্মীরা আজ চিনতে পেরেছে? রাজনীতিতে চিরস্থায়ী বলে কিছু নেই, কিন্তু বিশ্বাসঘাতকতার দাগ সহজে মোছে না। আপনাদের কি মনে হয়, নেতারা কি সত্যি দেশে ফিরে এসে আবারও দলের হাল ধরতে পারবেন, নাকি মাঠ পর্যায়ের কর্মীরা এবার তাদের প্রত্যাখ্যান করবে? এই রাজনৈতিক সমীকরণের শেষ কোথায়? আপনাদের মূল্যবান মতামত এবং বিশ্লেষণ অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দেশের রাজনীতি ও সমসাময়িক সকল খবরের পেছনের আসল গল্প জানতে এবং এ ধরনের আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।